हे गाइस वेलकम टू माई चैनल। তোমরা দেখছো রিতম পডকাস্ট। আমি রিতম। তো আজকে কথা বলবো সোদপুরের একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা নিয়ে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে বিদ্যুৎ মণ্ডল দাদা যেইভাবে গল্পটা লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম বিদ্যুৎ মণ্ডল। আমি সোদপুর মুড়াগাছাতে থাকি। আমি সোদপুর মুড়াগাছাতে একটা ফ্যাক্টরিতে সুপারভাইজারের কাজ করি। তো আমার গার্লফ্রেন্ডের নাম ছিল রিয়া। 2015 সালে আমরা বিয়ে করি। আমাদের 2 বছরের রিলেশন ছিল। আমি কাজে ঢোকার পরপর 2015তে বিয়ে করি। প্রথমে বাড়ির লোকের একটু অমত থাকলেও পরে মেনে নেয়। তো আমাদের ফ্যামিলিটা খুবই সুখে শান্তিতে থাকতাম আমরা, মা বাবা বোন আমার ওয়াইফ। 2016 সালে আমাদের লাইফে একটা নতুন সদস্য আসে, আমার ছেলে। 2018তে আমার লাইফে সব থেকে বাজে দিক আসে, মানে 2015, 16, 17 আমরা খুব খুশিতে কাটাই। 2018 ফেব্রুয়ারি মাসে আমার ছেলে খাট থেকে পড়ে যাওয়ার ফলে ওকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এবং ওকে বাঁচানো যায় না। ওর মাথায় খুব চোট লেগেছিল। সেই শোকে আমার বউও পাগলের মতো হয়ে যায়। আমার মা আর ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝগড়া চলতে থাকে। সবাই বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে। আমার বোন ডিপ্রেশনে চলে গেছে। বাড়িটা একদম মানে বন্ধ একটা ঘর লাগছিল। বউয়ের সাথে আমারও ঝগড়া হতে থাকে। তো 2018 লাস্টের দিকে হঠাৎ করে 3টে বাজে, তখন আমার বউ উঠে বলছে আমাকে, রাত 3টে বাজে, তখন আমার বউ ঘুম থেকে উঠে আমাকে ডেকে তুলে বলছে, বাবু না আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে হবে। আমি বলছি তুমি ঘুমিয়ে পড়ো, তুমি স্বপ্ন দেখছো, ঘুমিয়ে পড়ো, আসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। তো আমি হাত বুলাতে বলাতে ঠিক 4টে বাজে, তখন আমারও একটু চোখ লেগে যায়। ঠিক সকাল 5টা বাজে আমি হাত দিয়ে দেখি আমার ওয়াইফ নেই। অত সকালে আমাদের বাড়ি থেকে ওঠে না, সবাই 7টার সময় ওঠে। আমি একটু চিন্তিত হলাম, কারণ ও ডিপ্রেশনে ছিল। আর রাতে যেটা ও আমায় বলেছে যে বাবু আমায় ডাকছে, ওটা নিয়েও আমি একটু চিন্তা করছিলাম। তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম মেন গেটে তালা, তো বাইরে যেতে পারবে না। এদিক ওদিক খুঁজে দেখলাম কোথাও পাওয়া যাচ্ছে না ওকে। আমি মা বাবাকে ডাকলাম, বোনকে ডাকলাম, সবাই খুঁজছে। তারপরে বোনের একটা চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে গেলাম রান্নাঘরের দিকে, গিয়ে দেখলাম রান্নাঘরের জানলা দিয়ে আমার বউ গায়ের মধ্যে পেট্রোল ঢেলে গায়ে আগুন দিয়ে দিল। সেটা কিছু সেকেন্ডের মধ্যে হলো। আমি নিজের চোখে দেখলাম ও নিজের গায়ে আগুনটা দিয়ে দিল, আর ও দাউ দাউ করে জ্বলছে আমার সামনে। আমি পাগলের মধ্যে কাঁদছি, দরজায় লাথি মারছি, কিচ্ছু হচ্ছে না। লাস্টে কোনো মতে দরজাটা ভেঙে ওকে কোনো রকম বাঁচিয়ে হসপিটালে নিয়ে গেছি। কিন্তু হসপিটালে ওকে নিয়ে যেতে যেতে ও রাস্তাতেই মরে গেছে। তো ডাক্তার ওখানে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করে দেওয়া হলো। আমরা ওর দেহ দাহ করে, ওর বাড়ির লোকও এসেছিলো, সবাই একটা শোকের মধ্যে ছিলাম। 2020 শুরুর দিকে আমার মা বাবা সবাই মিলে প্রেশার করে যে তুই একটা বিয়ে কর। প্রথমে নারাজি হলেও পরে রাজি হই, কারণ বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। হয়তো আমার বিয়ে করার পর একটু সব ঠিক হবে, সেইভাবে আমি বিয়ে করতে রাজি হই। বিয়ে করি। আমার বউয়ের নাম ছিল বিপাশা। বিয়ে করার পরে বউ ভাত কাটানোর পরের দিন সব নর্মাল। 2 দিন পরে আমার নতুন বউ বিপাশা উঠোনের মধ্যে অজ্ঞান পাওয়া যায়। আমি বাড়ি এসে শুনি ও অজ্ঞান হয়ে পড়ে গেছিলো উঠোনের মধ্যে। তখন আমি সবাইকে জিজ্ঞেস করি কি হয়েছিল। আমি বিপাশাকেও জিজ্ঞেস করি কি হয়েছিল তোমার। ও আমায় বলে ও নাকি দেখেছে উঠোনের মধ্যে একজন লাল শাড়ি পরে বসে রয়েছে আর ওকে হাত দিয়ে ডাকছে। ও প্রথমে ভেবেছিল হয়তো পাড়ার কেউ। ও কাছে যেতেই ওর গলা টিপে ওকে মারার চেষ্টা করে। ও সেই টাইমে অজ্ঞান হয়ে যায়। তো এটা শুনে আমি প্রথমে ভাবি তার কথা, আমার ফার্স্ট ওয়াইফের কথা, রিয়ার কথা। তারপরে মাথা থেকে চিন্তাটা সরিয়ে বলি ওগুলো কিচ্ছু না, তুমি ভুল দেখেছো। এরমভাবে আরও 1 সপ্তাহ কাটে, কিচ্ছু হয় না। তারপরে আমি বাড়ির থেকে কাজে যাই। আমার বাবাও বাজারে ব্যস্ত, বাজারে কাজ করতো, বাজারে যায়।
আমার মা আর বিপাশা একা বাড়িতে। তখন 7টা বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। বিপাশা ঘরে বসে বসে টিভি দেখছে। ও ফিল করলো বাইরের দরজার সামনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল। ও তাকিয়ে অতটা করেনি যে হয়তো টিভি দেখতে দেখতে এটা ভুল হয়ে গেছে, যে কেউ ছিল না। ও এটাই মনে করলো। ও আবার টিভি দেখছে। ওর মনে হলো ওর মাথার ওপরে কেউ বসে ওর দিকে তাকিয়ে রয়েছে। ওপরে তাকানোর সঙ্গে সঙ্গে আবারও কেউ নেই। ও আবার টিভি দেখতে 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 ঠিক 5 মিনিট পরে ওর মনে হচ্ছে জানলার সামনে দাঁড়িয়ে কেউ জানলা দুটোকে ধরে ওর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। এইবার ও কী করলো, ও ডিরেক্ট না তাকিয়ে ওর সাইডে আয়না ছিল, ও আয়নার দিকে তাকিয়ে দেখলো একটা চুল খোলা ছায়ার মতো কিছু চোখগুলো বের করে ওর দিকে তাকিয়ে রয়েছে, আর খুব রাগের মাথায় তাকিয়ে রয়েছে। ও ভয়তে প্রচণ্ড জোরে চিৎকার করে। ও চিৎকার শুনে মা ওপরে আসে, এসে দেখে ও প্রচণ্ড হাঁপাচ্ছে, ঘামছে। মা ওকে নিচে নিয়ে যায়, মায়ের সাথে বসায়। আমি বাড়িতে এসে শুনি এই হয়েছে। তো আমি ওকে বলি, তুমি একা থেকো না, এবার থেকে মায়ের সাথে থেকো, কারণ আমি বুঝতে পারছিলাম এগুলো কার কাজ। তো সেদিন রাতে আমি ঘুমাচ্ছি, আমি স্বপ্ন দেখছি আমি একটা অন্ধকার জায়গায় হাঁটছি, জঙ্গলের মতো। আমার পেছনে আরেকজন কেউ হাঁটছে এবং আমাকে পেছন থেকে ডাকছে, কি গো শুনছো, কি গো? গলাটা পুরো আমার ফার্স্ট ওয়াইফের মতো। আমি ঘুরলাম, ঘুরে দেখলাম আমার ফার্স্ট ওয়াইফ রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, কি হলো, বিয়ে করে নিলে? ভুলে গেলে আমাকে? ভুলে গেলে আমাদের কাটানো সেই দিন? ভুলে গেলে আমাদের ছোট্ট বাবুকে? সব ভুলে সংসার পাতিয়ে নিলে? আমি ওকে বললাম, রিয়া দেখো, আমি সংসার করতে চাইনি, আমি জাস্ট আমার ফ্যামিলিটাকে ঠিক করতে চেয়েছি, আর এইটা ছাড়া আমার কাছে উপায় ছিল না। প্লিজ বোঝো। আর আমি জানি বিপাশাকে তুমিই ভয় দেখাচ্ছ, প্লিজ আন্ডারস্ট্যান্ড, এগুলো করো না। ও আমাকে বলল, তোমার কথা আমি জানি না, না জানি তোমার ফ্যামিলির কথা, কিন্তু ওই রাক্ষসী যে আমার ঘরে তোমার সাথে থাকছে তাকে আমি ছাড়বো না, ওকে আমি বাঁচতে দেব না। আমিও পুড়েছি, ওর পুরো শরীর পুড়বে। আমি ওকে বোঝাতে যাব তার আগে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে হয়তো কিছু ভালো হতে পারতো, যে আমি ঘুমটা ভেঙে গেছে, স্বপ্ন থেকে আমি বেরিয়েছি। আরও বাজে একটা জিনিস হলো, গুটগুটে অন্ধকার, রাত 2টো কি 2:50 ওরকম। আমি বিপাশার দিকে ঘুরলাম, ঘুরে দেখলাম বিপাশার ওপরে আমার ওয়াইফের মতো কেউ একটা কাপড় পরে, যেমন ও গায়ে আগুন দিয়েছিল যে লাল কাপড়টা পরে, ওরম সেম টু সেম কাপড় পরে কেউ একটা ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে খাট থেকে পড়ে যাই। বিপাশা ওঠে, লাইট জ্বালে, বলে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি ভয়তে ওকে কিছু বলি না। আমি বলি, না না কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন আমি অফিসে যাই, কিন্তু মাথার মধ্যে খালি একটা চিন্তাই ঘুরছে, এইটার ব্যাপারে কি করা যায়। তো আমার ফিরতে অনেকটা রাত হয়ে যায়। আমি বিপাশাকে একবার ফোন করে দিই যে তুমি কিন্তু নিচেই থেকো মায়ের সাথে। তো মায়ের সাথে ও থাকে, কারণ মায়ের ঘরে মা পুজো দেয়, ঠাকুর আছে। আমাদের ওপরে ঠাকুর নেই, মায়ের নিচে মন্দির আছে মায়ের রুমের পাশে, তো ওখানে অতটা ভয় নেই। তো আমি বিপাশাকে ওখানে পাঠাই, ওখানেই থাকতে বলি যতক্ষণ না আমি আসবো। তো আমি রাস্তায় বাইক নিয়ে আসছি, অনেকটা রাত হয়ে যায়, ফিরতে ফিরতে 7:30 বাজে। তখন এক সাইডে পুকুর, পুকুরের সাইডে সরু রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে আসছি, গুটগুটে অন্ধকার, খালি হেডলাইটটা জ্বালানো। আমার কী হলো আমি জানি না, একটা তাল গাছ ছিল ওখানে। আমি তাল গাছটা যখনই পাস করলাম না, আমার মনে হলো আমার বাইকের পেছনে কেউ চেপে বসলো। তাও তখন আমার পেছনে ঘুরে দেখলাম যে কেউ নেই, হয়তো গাছ থেকে কিছু পড়েছিল, সেইটার ইফেক্ট। তো আমি নিজের মতো গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে মনে হলো কারো একটা গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। মানে বাইকে যদি কেউ তোমার সাথে খুব ক্লোজলি বসে থাকে না, যেমন ঘাড়ে নিঃশ্বাসটা পড়বে, সেম টু সেম নিঃশ্বাস আমার কাঁধের ওপরে পড়ছে।
কিন্তু আমি ঘুরে তাকাতে পারছি না, আমার এত ভয় লাগছে। আমি লুকিং গ্লাসে দেখলাম আমার ওয়াইফ আমার পেছনে আমাকে জড়িয়ে ধরে বসে আছে আর আমার কানের সামনে বলছে, চলো আজকে তুমিই আমার সাথে চলো, ওই রাক্ষসীকে তোমার মা এমনিই তাড়িয়ে দেবে তুমি না থাকলে, চলো আজকে তুমি আর আমি হারিয়ে যাই। আমি এতটা ভয় পেয়ে যাই, আমি গাড়ি কন্ট্রোল না করতে পেরে ওখানে পড়ে যাই, পড়ে চিৎকার করে বলতে থাকি, ফাঁকা রাস্তা, কেউ নেই। আমি চিৎকার করি আর বলি, প্লিজ চলে যাও রিয়া, আমাকে বাঁচতে দাও প্লিজ। সেই টাইমে পেছন থেকে ঝোপের মধ্যে থেকে কিছু একটা পাস হয়, কোনো জন্তু আমি বোধহয় ভাবি। আমি গাড়ি তুলতে থাকি, গাড়ি স্টার্ট নিচ্ছে না, আর ওইখানটা হাওয়াটা না খুব ঠান্ডা হয়ে যায়, পুরো জায়গাটা খুব ঠান্ডা, কনকনে বরফের মতো ঠান্ডা। আর আমার মনে হচ্ছে আমার পেছন দিকে কেউ আমাকে গোল করে ঘিরে হাঁটছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার যে আমি ভগবানের নাম নেব, আমার মুখ থেকে ভগবানের নাম আসছে না। আমি কি করব, আমার হাত পা কাঁপছে। কোনো রকম গাড়িটা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি থার্ড গিয়ারে গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাই। আমি যত তাড়াতাড়ি পারছি গাড়ি নিয়ে বেরানোর চেষ্টা করছি। শুধু একটা কথা কানে ভেসে আসছে যখন আমি ওই জায়গাটা ছেড়ে আমার বাড়ির দিকে যাচ্ছি, ওই মেয়েকে আমি ছাড়বো না, ওই মেয়েকে আমি ছাড়বো না, যতই চেষ্টা কর। আমি বাড়ি আসি, বাড়ি আসার পরে আমার ওয়াইফকে প্রথম ডাকি, দেখলাম সব ঠিক আছে। আমার মা আর ওয়াইফ এক ঘরে ছিল। তো আমার ওয়াইফ রুমে এসে আমাকে বলে, সব ঠিক আছে তো, ঘামছো কেন এরকম? আমি বলি, না না সব ঠিক আছে, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি বসে জল খাচ্ছি, আমি জলের কাচের গ্লাসে আমি দেখতে পাচ্ছি আমার বউ ওপরে সিলিং ফ্যানের ওপরে বসে রয়েছে। আমি ওপরে তাকানোর সঙ্গে সঙ্গে কেউ নেই। আমি তখন বিপাশাকে ডেকে বলি, তুমি কদিনের জন্য বাপের বাড়ি চলে যাও। ও বলছে, কেন, কিসের জন্য? আমি তখন ওকে বলি, দেখো আমার শরীরটা খুব ভালো না, আর এখন পরিস্থিতিটা আমার ঠিক ভালো লাগছে না। ও আমাকে বলে, কি হয়েছে সত্যি করে বলো। কিন্তু আমি ওকে বলি না কি হয়েছে, কারণ ও একা থাকে সারাদিন, ভয় পাবে, সেহেতু ওকে আর বলি না। পরের দিন রবিবার, আমি বাড়িতে ছিলাম, বাবা মা সবাই নিজের মতো কাজে ব্যস্ত। বাবা বাজারে গেছে, মা রান্না করছে, আমার ওয়াইফ স্নানে ঢোকেন, বিপাশা স্নানে ঢোকে, আর আমি বাইরে গাড়িটাকে মুছছিলাম জল দিয়ে। বউয়ের একটা চিৎকার শুনতে পাই, বাথরুমটা খুলে দেখি আমার বউ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, ওর মাথা ফেটে গেছে। ওকে সঙ্গে সঙ্গে আমি ডাক্তারখানা নিয়ে যাই, ব্যান্ডেজ করাই। পরে বাড়িতে এনে ওকে জিজ্ঞেস করি কী হয়েছিল। ও যেটা বলে আমার পায়ের থেকে মাটি সরে যায়। ও বলে বাথরুম খোলার সঙ্গে সঙ্গে ও দেখতে পায় একটা মেয়ে ছেলে বাথরুমের কোণায় কুঁজো হয়ে বসে আছে, চুলগুলো খোলা, আর ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ওর দিকে গলা ধরার জন্য হাত বাড়ায়। সেই টাইমে ও চিৎকার করে আর আমি চলে আসি। আমার পুরো শরীর তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি মাথা কাজ করছে না আমি কি করব, কারণ এই উৎপাত নেওয়া যাচ্ছে না। সেদিন সন্ধ্যাবেলা আমি পাশের দোকান থেকে একটু চপ কিনে নিয়ে আসি। আমি, বাবা, মা, বোন সবাই গল্প করছি। তো বোন বাথরুমে যায়, বাথরুম থেকে ফিরে এসে বলে, আরে বৌদি তুমি এখানে? ও বলে, কেন, তুই তো দেখেই গেলি, আমি তো প্রথম থেকে এখানেই বসে আছি। আমার বোন বলে, কি বলছো, তুমি এইমাত্র বললে না আমাকে দাদাকে চপটা ওপরে দিয়ে আসতে? আমি বলি, না তো, তুই গেলি তখনও ও এখানে বসে রয়েছে, তুই এলি এখনও ও এখানেই বসে রয়েছে, ও নড়েনি। তখন আমার বোন বলে, তাহলে কে এসে আমায় বললো যে দাদার চপগুলো যা ওপরে দিয়ে? আমার মাথায় তখন আসে আমার ফার্স্ট ওয়াইফ যখন ছিল রিয়া, ও এরকমই বলতো যে যা তোর দাদার খাবারটা ওপরে দিয়ে। আমি কিছু বলি না, আমি বলি ছাড় ছাড় এগুলো ছাড়, বস এখানে বস। আমার বউ মানে প্রেজেন্ট ওয়াইফ বিপাশা বলতে যায় ওকে কিছু, আমি আটকে দিই যে এটা নিয়ে আর কথা বাড়াতে হবে না। আমরা চপ খেয়ে টিভি দেখে গল্প করে ওপরে রুমে যাই শোয়ার জন্য। আমি তখনও না খুব ভয় রয়েছি যে এইবার কি হবে, এইবার কি হবে, কারণ যেগুলো আমাদের সাথে ঘটছে অনবরত আমার জন্য এগুলো খুবই মানে চাপের হয়ে গেছিলো। সেদিন রাতে ঠিক 12:30 বাজে, ছাদের ওপরে প্রচণ্ড পাগলের মতো কেউ মনে হচ্ছে লাফাচ্ছে, আর মনে হয় ছাদ ভেঙে ঢুকে যাবে।
আর মনে হয় এত রাগ কারো, পাগলের মতো একটা কুত্তা বাইরে কাঁদছে, আর উপরে একটা চিৎকার আমরা শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। মা বাবা বেরিয়ে আসে, বেরিয়ে বলে কী হয়েছে রে? আমি বলি কিছু না। বাবা খুব সাহসী একজন মানুষ, উনি একটা হাতে বাঁশ নেয়, ভাবে হয়তো চোর ডাকাত কিছু এসছে। উনি ছাদের দিকে রওনা হয়, আর পেছন পেছন আমিও যাই। গিয়ে ছাদ খোলার সঙ্গে সঙ্গে যখন আমরা ঢুকি বাস দুটো নিয়ে, কেউ নেই, ছাদ পুরো ফাঁকা, আওয়াজ বন্ধ। সেই টাইমে নিচ থেকে একটা প্রচণ্ড জোরে একটা চিৎকার আসে, আমার মায়ের চিৎকার ছিল। আমি দৌড়ে গিয়ে দেখি মা ভয়তে ঘরের মধ্যে চোখ উল্টে পড়ে রয়েছে। মাকে জল ফল দিয়ে ওঠাই, মাকে জিজ্ঞেস করি কি হয়েছে। মা বলে রিয়া এসেছিল, রিয়া এসে আমায় বলল ওকে তাড়িয়ে দিতে বিপাশাকে, না হলে ও কাউকে বাঁচতে দেবে না। ওকে আমি নিজে চোখে দেখেছি, ওর সারা শরীর পোড়া, ওর সারাটা শরীর পোড়া, ওর মুখ চোখের তলায় ডার্ক সার্কেল, ওর গা দিয়ে একটা পচা গন্ধ ছাড়ছে। আমি পেছন ঘুরে দাঁড়িয়েছিলাম, আমার পেছনে হাত দিল, আমি সঙ্গে সঙ্গে ঘোরার সঙ্গে সঙ্গে ওর এই পোড়া মুখটা আমার সামনে এলো। আমায় বলছে বিপাশাকে তাড়াও, নাহলে সব শেষ হয়ে যাবে। আমার খুব ভয় করছে বাবা। আমি তখন মাকে সাহস দিয়ে বলি কিচ্ছু হবে না, তো তুমি তুমি ভগবানের নাম নাও, কিচ্ছু হবে না। পরের দিন সকালবেলা আমি গুরুপীর বাড়িতে যাই। আমাদের ওখানে একজন গুরুপীর ছিলেন, উনি পুজো টুজো করতেন, একজন ব্রাহ্মণ। ওনাকে আমি সব খুলে বলি আমাদের সংসারের সাথে কি হচ্ছে। উনি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, পিণ্ডদান দাও। পিণ্ডদান না দিলে ওর শান্তি হবে না, ও সুইসাইড করে মারা গেছে। ও মরে যাওয়ার পরেও না, ও তোমাকে খুব ভালোবাসে, তোমার পরিবারকে নিয়ে ভালোবাসে। তো আমাকে উনি বলে পিণ্ডদান দিতে, যাতে ওর আত্মা শান্তি পায়, ও আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু বলার সঙ্গে সঙ্গে তো আর পিণ্ডদান দেওয়াটা পসিবল না। সেহেতু আমরা শুয়ে রয়েছি ঘরে। দুপুরবেলা আমি পরের দিন কাজে যাইনি। আমার স্বপ্নে আবার রিয়া আসে, এসে আমাকে বলে কী হলো, তোমাকে বলেছিলাম না ওই 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 জানোয়ারটাকে তাড়াও, ওই রাক্ষসীটাকে তাড়াও আমার ঘর থেকে। আমি ওকে বললাম তুমি যখন এতই চিন্তা করো, চলে গেলে কেন আমাদের ছেড়ে, জ্বালাতে এসছো এখন? তখন ও আবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিল। আর এইবার মরে যাওয়ার সময় যে ওর পোড়া শরীরটা না আমার চোখের সামনে এলো। এতক্ষণ যখন আমি ওকে দেখছিলাম পুরো ফ্রেশ ছিল, সঙ্গে সঙ্গে ওর যখন পোড়া চেহারাটা আমার সামনে এলো, আমার পুরো গা গুলিয়ে গেল। আমি ঘুম থেকে উঠে গল গল করে বমি করছি। আমার বউ, আমার মা, বাবা, বোন সবাই চলে আসে, আমার মাথায় জল দেয়। আর আমার তারপরের দিন 104 জ্বর, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার শ্বাস আটকে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার মাথা ব্যথা করছে, আমি পাগলের মতো হয়ে যাই। পরের দিন রাতের বেলা আমার স্বপ্নে আমার রিয়া আবার আসে। রিয়া এসে আমায় বলে কী হলো, একা একা প্র্যাকটিস করে নাও, তোমাকে আবার একা থাকতে হবে। আমি ওকে বলি কেন করছো এগুলো, বাঁচতে দাও না আমাদেরকে। ও বলে ছাদে যাও, তোমার বউ সুইসাইড করতে গেছে আবারও। আমি ঘুম থেকে উঠে যাই, আমি ছাদের দিকে যাই, গিয়ে দেখি বিপাশা ছাদের পাঁচিলের ওপর দাঁড়িয়ে রয়েছে আমার দিকে মুখ করে, আর ওকে দেখে বোঝা যাচ্ছে ও নিজের সেন্সে নেই। আমি ওকে বলি বিপাশা দাঁড়াও, ঝাঁপ দেবে না। বিপাশা 1 মিনিট, আমি ধরছি। আমি ওকে ধরতে যাব, মনে হলো কেউ ওকে ধাক্কা দিয়ে নিচের দিকে একদম সিধাসিধি ফেলে দিল। কিন্তু সেদিন হয়তো ভগবান সাথে ছিল, নিচে বালি ছিল, বালির ওপর পড়ে ওর সারা শরীর কেটে যায়, মাথা ফেটে যায়। ওকে যখন আমি হসপিটালে নিয়ে যাই না, আমার ছেলের কথা আমার মনে পড়ছিল, ও এরকম খাট থেকে পড়ে গেছিলো, ওইভাবে মারা গেছিলো। কিন্তু ডাক্তার এসে বলে না, ও আউট অফ ডেঞ্জার আছে এখন। আমি বিপাশাকে বাড়ি নিয়ে আসি। আমি একজন ওঝার কাছে যাই, গিয়ে ওনাকে সব বলি এখন পিণ্ডদান দেওয়া অসম্ভব আমাদের কাছে, এতটা দূর যাওয়া। উনি আমাকে বলে আপনার বাড়িতে একটা পুজো করতে হবে। তো আমরা বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি আমার বাড়িতে একটা পুজো করে, আমার ওয়াইফ মানে বিপাশারকে একটা তাবিজ দেয়, আমাদের সবাইকে একটা করে তাবিজ দেয়, আর বলে রিয়ার যা যা স্মৃতি আছে, ওর যদি একটা ছোট ছবিও থাকে না, জ্বালিয়ে দিতে। আমরা সব জ্বালিয়ে দিলাম।
সেই দিন রাতে হঠাৎ করে আবার একটা আওয়াজ হয়। আমি চোখ খুলি, আমার ঘুমটা তখনও গাঢ় হয়নি, আমি ফোন দেখছিলাম, ফোনটা রেখে জাস্ট ঘুমিয়েছি। একটা ঠাপ করে আওয়াজ হয়, মনে হয় গেট থেকে কেউ বেরালো আমাদের। আমি উঠে দেখি আমার ওয়াইফ পাশে নেই। আমি দেখি আমার ওয়াইফ রান্নাঘরে ঢুকছে, ও গেটটা ভেজাতে যাবে, আমি সেই টাইমে গেটটা ধরে নিই। আমি বলছি কী হয়েছে, এত রাতে কী চাই এখানে? ও আমাকে একটা ধাক্কা মারে, ধাক্কা মেরে কেরোসিনের বোতলটা নিয়ে নিজের গায়ে ঢালতে থাকে। আমি ছাড়াতে পারছি না, বাবা মা সবাই চলে আসে, যে আমার চিৎকার শুনে আমি ওকে একটা চড় মারি। তখন ও সেন্সে আসে, এসে আমায় বলে আমি এখানে কি করছি, আমার গা ভেজা কেন, আমার গা দিয়ে পেট্রোলের গন্ধ আসছে কেন। তখন আমি আবার অত রাতে ওঝাটাকে ফোন করি, উনি তোলেন না। পরের দিন সকালে ফোন করি, উনি বলে তুমি একটু খুঁজে দেখো, ওর আরও একটা স্মৃতি রয়েছে, উনি ওখান থেকে কিছু একটা পড়ে হয়তো এটা বলেছে। তো আমি অনেক খোঁজার পরে আমি বলি ওর কোনো স্মৃতি নেই, শুধু মেয়ের একটা জামা আছে, বলে ওটা জ্বালিয়ে দাও। যখন আমি ওটা জ্বালাতে যাচ্ছি না, বিশ্বাস করবে না, একটা দেশলাই ধরলো না, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কোনো ওটা জ্বালানো যাচ্ছেই না কোনো মতে। তারপরে ওঝাটা এসে একটা 4-5টা পাটকাঠি দেয়, ওটাতে আগুন ধরে বলে এবার ধরিয়ে দাও এটাকে। আমি যখন ওটা ধরাতে যাই না, মনে হচ্ছে আমার 2 হাত কেউ চেপে রেখেছে, উনি সবাই অবাক হয়ে যাচ্ছে, আমি ওটা ধরাতে পারছি না। একটা পাটকাঠির নাকি এত ওজন হয়ে গেছে, মনে হচ্ছে কেউ আমার হাত ধরে রেখেছে। তারপরে আমার ওয়াইফ বিপাশা আমার 2 হাত ধরে ওটাকে জ্বালিয়ে দেয়, আর জ্বালানোর সঙ্গে সঙ্গে না একটা গাছের ডাল ধাম করে ভেঙে পড়ে। তারপর থেকে মোটামুটি সব নর্মাল থাকে। হ্যাঁ, মাঝে সাঝে আমি এটা ফিল করি হয়তো আমাকে কেউ দেখছে, আমরা যখন ভালো আছি, আমি একজনকে প্রচণ্ড মিস করছি, এরম মনে হচ্ছে আমাদের জন্য কেউ কাঁদছে আমাদের ঘরের বাইরে বসে। কিন্তু আজ পর্যন্ত আমি এটা বাড়ির লোককে ফিল করতে দিইনি যে এখনও আমাদের সাথে সেটা ঘটছে, বাট সেই লেভেলে ঘটছে না যেটা ওই বছরগুলো ঘটেছে। জাস্ট এইটাই ছিল আমার গল্প, যদি তোমার ভালো লাগে পড়ে শোনিও। তো গল্পটা আমার অসাধারণ লেগেছে, একটু আলাদা রকম লেগেছে, গল্পটা ভালো লেগেছে খুব পড়ে। আর তোমাদের লাইফেও যদি এরম সত্য ঘটনা থাকে আমার মেল আইডিতে প্লিজ মেল করে পাঠাও, আমি আরও এরম গল্প শুনতে চাই, তোমাদেরকেও শোনাতে চাই, আমার ভাষায় বলে শোনাতে চাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, গল্প পাঠাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড নিয়ে, আজকের জন্য এইটুকু, টাটা।